দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। সারা দেশে বিজয়ী প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মতবিনিময় করেন তিনি। আগামীর এমপিরা বলছেন, নতুন ধারার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে বিরোধিতা থাকলেও থাকবে সৌহার্দ্য, সর্বোচ্চ গুরুত্ব পাবে জনমত। মঙ্গলবার শপথের আগে জল্পনা কল্পনা, কেমন হবে মন্ত্রিসভা, কতটা শক্তিশালী হবে বিএনপি সরকার, সেসব আলোচনার কেন্দ্রবিন্দু গুলশানের বিএনপি চেয়ারম্যান কার্যালয়। রোববার বেলা 12টার পরপরই কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে উপস্থিত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, তারেক রহমানের নির্দেশনায় শক্তিশালী সরকার পাবে বাংলাদেশ। নতুন ধারার আইন সভায় গুরুত্ব পাবে জনগণের প্রত্যাশা। সরকার হবে সকল মানুষের, সরকার হবে সকল দলের, এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নেব। আস্থা অর্জন করতে গেলে এখন কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে, জনগণের যেটা দুর্ভোগ সেটাকে লাঘব করতে হবে। জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, অবশ্যই সেই কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করব। 17 তারিখে সংসদ সদস্যদের শপথ হবে, সে ব্যাপারে নির্দেশনা হয়েছে। বিএনপিতে অনেক নিবেদিত প্রাণ লোকজন রয়ে গেছে। নেতৃত্ব একটা অসম্ভব ভালো নেতৃত্ব এবং শক্তিশালী এবং উন্নয়নমুখী নেতৃত্ব। মন্ত্রিসভায় থাকবেন অভিজ্ঞ ও মেধাবী তরুণ রাজনীতিকরা। নির্বাচনের লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, তারাও ভবিষ্যৎ পরিকল্পনায় একাত্মতার কথা জানালেন। তারেক রহমানের নেতৃত্বে আস্থা আছে সর্বস্তরের নেতাকর্মীর। 31 দফার বাস্তবায়ন পর্যন্ত আমরা দুই পক্ষের আমার দিক থেকে আগ্রহ রয়েছে। আমরা আমাদের ঐক্যবদ্ধতা যে জায়গাটা, সেটাকে আমরা অব্যাহত রাখতে চাই। মবের কালচার শেষ হবে, শান্তি আসবে, সবাই আরামে থাকবে, এবং নির্দোষ অনেক মানুষ বন্দী অবস্থায় আছে রাজনৈতিক হয়রানিভাবে, সেগুলোর বিষয়েও আমি বলেছি। অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ পাশাপাশি নবীনদের সংমিশ্রণে একটা অত্যন্ত সুন্দর মন্ত্রিসভা গঠন করবে। সাধারণ মানুষের যে এবার উৎসব মুখর পরিবেশে জাতীয়তাবাদী দলকে যে ওরা বেছে নিয়েছে, তারেক রহমানের প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যেন একটা শান্তির বাংলাদেশ যেন গঠন করে। নেতাকর্মীরা বলছেন, বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই দেশ পরিচালনা করতে চান তারেক রহমান। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা আরও তথ্য জানতে চাই। গুলশান থেকে আমার সহকর্মী আরেফিন শাকিল আমার সঙ্গে যোগ দিয়েছেন। আরেফিন, তারেক রহমান কখন নাগাদ বের হতে পারেন এবং আরও কোনো তথ্য পেলেন কিনা জানাবেন। ছোঁয়া 7টার আগে তিনি বের হবেন, যেহেতু 7টায় জামাত ইসলামের আমিরের বাসায় যাওয়ার কথা রয়েছে। ফলে 7টার খানিক আগে তিনি বের হবেন। আমরা যতদূর জানতে পেরেছি 6:50-এর দিকে তিনি বাসা থেকে বের হবেন। এরপর তিনি জামাতের আমিরের বাসায় যাবেন। এরপর সেখান থেকে সাক্ষাৎ করে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও তিনি তার যাওয়ার কথা রয়েছে। সেই সময়টা 8টা রাখা হয়েছে, এবং তিনি মূলত এই বৈঠকটি রাজনৈতিক নতুন বাংলাদেশের কথা যে বলা হচ্ছে এবং সেই জায়গায় বলা হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, সেই সঙ্গে ইতিবাচক রাজনীতি, সেই জায়গাটি, সেই দীর্ঘদিন ধরে তারা যে ইতিবাচক রাজনীতির কথা বলে আসছেন, তার একটি বহিঃপ্রকাশ হবে তার এই যাত্রা। এবং তারা মনে করছেন, এতে করে রাজনীতিক যে পারস্পরিক যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনি আগামী বাংলাদেশ সবাই মিলে এগিয়ে নেওয়ার যেই তার আহ্বান। গতকালকে তিনি সংবাদ সম্মেলন তিনি বলছিলেন যে এখন দেশ গড়ার পালা, এবং তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সেই জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসাবে তিনি কিন্তু বিরোধী দলীয় নেতা হতে পারেন, যিনি ডাক্তার শফিকুর রহমান, তার বাসায় তিনি যাচ্ছেন এবং এনসিপির আহ্বায়কের বাসায় যাচ্ছেন। এবং তার এর মাধ্যমে আগামী বাংলাদেশকে গতিশীল করা, আগামী বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন করা, আগামী বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি করা, এবং বিএনপির নির্বাচনী যে ইশতেহার রয়েছে, সেই ইশতেহারে তাদের যে উন্নয়নের পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনায় তাদের কাছ থেকে তিনি সহযোগিতা যেমন চাইবেন, তেমনি বাংলাদেশের নিরাপদ রাখার জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং সেই সঙ্গে বাংলাদেশকে একেবারেই গত 15 মাস ধরে যেই ধরনের অচল অবস্থা ছিল, সেই অচল অবস্থা কাটিয়ে নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যেই বিএনপির চিন্তা বা পরিকল্পনা, সেই জায়গায় সেটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন। এবং বলা হচ্ছে যে তারেক রহমান আগামীকাল তিনি আরও বেশ কয়েকটি
বিশেষ করে যারা সমাজের বিভিন্ন অংশীজন রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, সবার সহযোগিতা চাইবেন এবং আজকের বৈঠকে সহযোগিতা তিনি চাইবেন, সরাসরি চাইবেন এবং যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন এবং পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিতভাবে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় জামাত ইসলামকে শরীক হওয়ার জন্য, এনসিপিকে অংশ নেওয়ার জন্য তিনি তার পক্ষ থেকে আমন্ত্রণ জানাবেন। আগামীকাল বিভিন্ন অংশীজনদের সহ তার বৈঠক রয়েছে, সেই বৈঠকে তিনি একই বার্তা দেবেন, অর্থাৎ দেশ গড়ার জন্য তারেক রহমান যে সেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে অগ্রসর বা অগ্রগতি নেওয়ার জন্যই মূলত তার এই যাত্রা। একদম, এবং একই সাথে সন্ধ্যা নাগাদ তিনি বের হবেন সৌজন্য সাক্ষাৎ করবার জন্য। অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে। চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে 4টায় হবে এই শপথ অনুষ্ঠান। এতে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণও জানানো হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান, কিন্তু এবারেই এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু, এই বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। 1.5 বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও শেখানো হচ্ছে। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকছেন প্রায় 1000। এর মধ্যে ভারত, পাকিস্তান সহ 13 সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। দর্শক, এখনকার এই সময়টাতে আমরা সংসদ ভবন এলাকায় একটু সরাসরি যোগ দিয়ে দেখতে চাই শপথ গ্রহণের যেই অনুষ্ঠানের প্রস্তুতি সেটি কতটুকু এগোলো, সেই খবর জানাবেন সহকর্মী শওকত মঞ্জু শান্ত। শান্ত, যেমনটি দর্শকদেরও বলছিলাম, শপথ গ্রহণের অনুষ্ঠানের যে আয়োজন সেটি কতটুকু এগোলো এবং কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সম্পর্কেও জানতে চাই। ছোঁয়া, আমি ঘণ্টাখানেক হলো সংসদ ভবন এলাকায় এসেছি এবং এখানকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতে আমার যাওয়া হয়েছে এবং আমি যে চিত্র দেখেছি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে যেই গাড়িগুলো রয়েছে, বিশেষ করে তাদের জন্য বসার যে আয়োজন, সিট অথবা চেয়ার এবং পাশাপাশি যেই সরঞ্জামগুলো প্রয়োজন অনুষ্ঠান সাজসজ্জার বিষয়ে, সেইগুলোর জন্য বেশ কয়েকটি পিকআপ গেটে অপেক্ষমান দেখেছি এবং এখানকার দায়িত্বরত যারা পুলিশ সদস্য রয়েছেন নিরাপত্তায়, তাদের সাথে কথা হচ্ছিল। তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে আসলে সংসদ ভবন এলাকায় প্রবেশাধিকার আসলে কাউকেই দেয়া হচ্ছে না। শুধুমাত্র এই আয়োজনটা সম্পন্ন করার ক্ষেত্রে যারা এখানে কাজ করবেন, কলাকুশলী রয়েছেন অথবা এখানে অনুষ্ঠান সেটআপের জন্য যেই কর্মচারীরা কাজ করবেন তাদেরকেই বিশেষ ক্ষেত্রে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে এবং এখানে যে কর্মকাণ্ড সেটি এখন পর্যন্ত চোখে সেভাবে পড়ছে না। তারপরও আমি দেখেছি যে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি এবং এখানে যারা কলাকুশলী রয়েছেন, এখানে যারা কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু পুরো সিঁড়ির উপরের যে প্লাজাটি সেখানে তারা বিভিন্নভাবে মাপঝোঁক করছেন। এই চিত্র বাহির থেকে যতটুকু বোঝা গিয়েছে যে কোথায় কোন টেবিলগুলো বসবে এবং কিভাবে সেই আসন বিন্যাসগুলো করা হবে সেগুলোই হয়তো বা এখন নির্ধারণ করা হচ্ছে। তবে যতটুকু আমি জানতে পেরেছি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে, যে তারা আশা করছেন আজকে রাতের মধ্যেই একটা মোটামুটি একটা ছক প্রস্তুত হয়ে যাবে এবং একই সাথে যেই আনুষ্ঠানিক যে অঙ্গসজ্জা, সেই অঙ্গসজ্জার কাজও অনেক দূর এগিয়ে যাবে। যেহেতু আমরা জানি যে মঙ্গলবারই সকালবেলা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা শপথ পাঠ করবেন, একই সাথে বিকেলবেলা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তারা শপথ পাঠ করবেন। সব মিলিয়ে বলতে হবে যে সার্বিক নিরাপত্তার বিষয়েও কিন্তু নিরাপত্তার জোরদার করা হয়েছে। যে গেট দিয়ে 12 নম্বর গেট দিয়ে যেখান থেকে সব সংসদ সদস্যরা প্রবেশ করেন সেইটি এখনও কিন্তু বন্ধ রাখা হয়েছে। হয়তোবা আগামীকালকের কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। ছোঁয়া।
নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রস্তুতিও চলছে। অনেক ধন্যবাদ শান্ত। দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বলেন, এবারের নির্বাচনে কোনো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়নি এবং পুলিশ বাহিনী তাদের হারানো মর্যাদা ফিরে পেয়েছে। প্রযুক্তি ও সুরক্ষা অ্যাপের ব্যবহারের ফলে নির্বাচন স্বচ্ছ হয়েছে। তিনি আরও জানান, 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সংসদ সদস্যদের এবং বিকেল 4টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। প্রেস সচিব বলেন, এই সরকার জন আকাঙ্ক্ষার সরকার ছিল এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তারা সফল। ভোটারদের 60% উপস্থিতি প্রমাণ করে যে তারা পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ করেছে। এ সময় তিনি আরও যুক্ত করে বলেন, বিগত সরকারের আমলে নাটক করে গুম করা হতো, এই সরকারের আমলে কোনো গুম হয়নি। এই প্রথমবারের মতো এই ইলেকশনটা ছিল সবচাইতে কম ভায়োলেন্স হয়েছে এই ইলেকশনের পরে আমাদের যারা রিলিজিয়াস মাইনরিটি ভাই বোনরা আছেন তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা ইয়ে হয়েছে। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। পবিত্র রমজানের জন্য 18 ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল এর দায়ের করা এক রিটের প্রেক্ষিতে আজ এই আদেশ দেন বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ। 8ই মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকে রমজানের বন্ধ শুরু হবে, অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সমূহ 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধ থাকবে। স্কুলের বিষয়টা এর ভিতরে আসবে না, এটা তার গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্টের সিদ্ধান্ত চলবে। এবং এই ক্ষেত্রে বলা আছে যদি কোনো ধরনের পরীক্ষা থাকে, যদিও নাই এই সময় পাবলিক পরীক্ষা, তাহলে পরীক্ষাটা এই বন্ধের আওতায় থাকবে না, পরীক্ষার মতো পরীক্ষা তারা নেবে। বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন 11 দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। 32টি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন। কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। 16 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। ভোট পুনর্গণনার দাবিতে রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন 3, 4 ও 6 আসনে পরাজিত বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। দুপুরে রংপুর 3 আসনে ধানের শীষের পরাজিত প্রার্থী শামসুজ্জামান সামুর নেতৃত্বে কর্মী সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা ডিসি অফিস ঘেরাও করেন। এ সময় বিক্ষোভকারীদের সাথে যোগ দেন 4 ও 6 আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরাও। প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ডিসি, এসপি সহ প্রশাসনের সহযোগিতায় এনসিপি এবং জামায়াত শিবির ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ধানের শীষকে হারিয়ে দিয়েছে। ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। পরে রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে ভোট পুনর্গণনার লিখিত আবেদন জমা দেন প্রার্থীরা। বরগুনা সদরে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন। গৌরীচন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, ভোটের ফল নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এর জেরে সেই রাতেই ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায় হাত পাখার নেতাকর্মীরা। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তারা। বিএনপি নেতাকর্মীদের আরও অভিযোগ, থানায় জিডি করার জের ধরে আজ আবারও তাদের উপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকরা। অন্যদিকে হাত পাখার সমর্থকদের দাবি,
বাড়িতে যাওয়ার সময় তাদের এক কর্মীকে জোর করে তুলে নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। আর খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে হামলা চালায় বিএনপির লোকজন। এতে আহত হন ইসলামী আন্দোলনের 5 কর্মী সমর্থক। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি বাধা দিতে আইসি, মানে ঘরের ভিতরে আইসি, সামনে আইসি আমার জলাই বাইর করে আমার পিঠে, আমার স্বাস্থ্য ভাই বাধা দিয়েছে, আমার স্বাস্থ্য ভাইরেও পিঠে। চিনছি 5-6 জন, ইব্রাহিম চৌধুরী, ফরিদিয়া, জাফর, কালাম খা পোয়া দূর করে নিয়ে আমাকে আটকেছে, মাইট দূর করছে। আমাদের 2টা মোবাইল দিয়েছে আর 20,000 টাকা দিয়ে তারপর আমাদেরকে আসতে হয়েছে। টাকা দিয়ে তারপর আমাদেরকে ছাড়ছে। সকল জল্পনা কল্পনা দূরে ঠেলে অবশেষে টি-20 বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই মহরণ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে ভারত, তবে ভালো ছন্দে থাকা পাকিস্তান সমীহ আদায় করেছে। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে 8 মোকাবেলায় ভারত জয় পেয়েছে 7টি। পাকিস্তানের একমাত্র জয় 2021 বিশ্বকাপে। পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও সবকিছুই ভেস্তে দিতে পারে আবহাওয়া, কারণ আবহাওয়ার রিপোর্ট বলছে বৃষ্টি দিতে পারে বাগড়া। তবে সব ছাপিয়ে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে লড়াই দেখতে মরিয়া কোটি দর্শক। বিশ্বকাপ কভার করতে শ্রীলঙ্কায় আছেন আমার সহকর্মী হাসিনুর রহমান। তার সঙ্গে যোগ দিয়ে সেখানকার আপডেটটা জানতে চাই। হাসিনুর, এই ম্যাচ ঘিরে দর্শক উপস্থিতি কেমন দেখলেন এবং শেষ পর্যন্ত বৈরী আবহাওয়া কতটুকু প্রভাব ফেলতে পারে বলে মনে করলেন? শুরুতে স্বস্তির খবরটা জানাই, এখন পর্যন্ত বৃষ্টি আসেনি এবং আকাশ তুলনামূলক বেশ পরিষ্কারে বলা যায়। মেঘ মুক্ত বলার উপায় নেই, আকাশে মেঘ আছে। সকাল থেকে এই ধরনের মেঘলা আবহাওয়ায় বিরাজ করছে, তবে বৃষ্টি নামেনি। আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী এতক্ষণে বৃষ্টি নেমে যাওয়ার কথা ছিল, তো আমরা সেটা ধারণা করছি যে সেই বৃষ্টিটা হবে না। তো এখন পর্যন্ত খুবই পজিটিভ, নির্ধারিত সময়ে সঠিক সময়ে নির্বিঘ্নেই খেলা শুরু হবার কথা, অন্তত এখন পর্যন্ত সেটাই মনে হচ্ছে। আরেকটি বিষয় যেটা আপনি বলেছেন যে দর্শক উপস্থিতি কেমন, আসলে সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটা সবাই জানে যে টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং শ্রীলঙ্কার কলম্বোতে হোটেলে জায়গা নেই। এত পরিমাণ দর্শক খেলা দেখতে এসছে। প্রায় 40,000-এর কাছাকাছি ধারণ ক্ষমতা এই কলম্বোর স্টেডিয়ামটি আর প্রেমাদাসে, এবং একটা সিটও ফাঁকা নেই যেহেতু টিকিট সব সোল্ড আউট। তো কানায় কানায় পরিপূর্ণ, এবং আমিও দর্শকদের দেখানোর চেষ্টা করেছি এর আগের সংবাদ মাধ্যমগুলোতে যখন আমরা বাইরে থেকে লাইভ দিয়েছিলাম যে কি পরিমাণ দর্শক আসছে এবং প্রচুর উন্মাদনা। তবে স্বস্তির একটা বিষয় যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে 2 দলের ক্রিকেটাররা যখন হার চ্যানেল না, যখন 2 দেশের যুদ্ধকে সামনে নিয়ে আসা হয়, বৈরী সম্পর্ককে, সেখানে কিন্তু ভক্তদের মধ্যে একটা বন্ধুত্ব দেখা গেছে। অসংখ্য এমন মুহূর্ত আমার চোখে পড়েছে, 2 দেশের ভক্তরা একসঙ্গে পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, কথা বলছেন, আলিঙ্গন করছেন। তো ক্রিকেট আসলে ভাঙে না, ক্রিকেট সবাইকে একত্রিত করে, এটাই খেলার স্পিরিট যে কোনো খেলায়। তো আবারও সেই কথাটা বলতে হচ্ছে যে আসলে রাজনৈতিক দ্বন্দ্ব যেন খেলার মাঠে না আসে, খেলার মাধ্যমে কিন্তু 2 দেশের সম্পর্কটা উন্নয়ন করা সম্ভব, এবং আশা করি সবকিছু ঠিক থাকলে হাড্ডাহাড্ডি লড়াই একটা হবে এবং আবহাওয়া এখন পর্যন্ত পরিষ্কার, নির্ধারিত সময় খেলা শুরু হবে। একদম এবং কলম্বোর আবহাওয়া স্বস্তির আভাসে দিচ্ছে। অনেক ধন্যবাদ হাসিনুর আপনাকে। এদিকে সি গ্রুপের ম্যাচে নেপালকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার 8-এ জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 28 বল হাতে রেখেই জয় তুলে নেয় উইন্ডিজ। ওয়াংখেড়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে 23 রানেই 4 উইকেট হারিয়ে বসে নেপাল। এরপর দলের হাল ধরেন দীপেন্দর সিং। 47 বলে খেলেন 58 রানের ইনিংস। শেষ দিকে সোমপাল কামির 26 রানের ক্যামিওতে 133 রানে থামে নেপালের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ব্র্যান্ডন কিং 22 রানে ফিরলেও শাইখ হোপ তুলে নেন 50। তার অপরাজিত 61 ও সিমরন হেটমায়ারের হার না মানা 46 রানে ভর করে জয়ের বন্দরে নোঙর করে ওয়েস্ট ইন্ডিজ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে আজ থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যেদিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেই দিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধই থাকবে। এছাড়া এই সময় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। জাতীয় স্মৃতিসৌধের সবুজ চত্বর সাজানো হচ্ছে বাহারি ফুল দিয়ে, আর বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। নির্বাচনের ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন।
সকালে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের পর্যবেক্ষক দল। ব্রিফিংয়ে এনফ্রেল চেয়ারপারসন রুহানা হেত্তিয়ারাচি বলেন, ফলাফল নিয়ে অভিযোগের দ্রুত ও কার্যকর সমাধান চ্যালেঞ্জ ছিল। সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরা, পোস্টাল ভোটিং প্রথমবারের মতো ব্যবহার হয়েছে, যা ইতিবাচক। তবে হতাশাজনক, মাত্র 4% নারী প্রার্থীর অংশগ্রহণ ও কোনো কোনো দলে একজনও নারীকে নমিনেশন দেওয়া হয়নি। এছাড়া প্রচারে ব্যবহৃত অনেক সময় আইন ভেঙেছে। প্রার্থীদের আয় ব্যয়ের হিসেবে গড় মিলের মতো বিষয়গুলো স্বচ্ছ রাখার পরামর্শ তুলে ধরেন তারা। They were also testing whether institutions could regain credibility. So we begin with election administration. So of course, this outcome did not happen automatically. It reflected the visible operational planning by the Bangladesh Election Commission and their openness for development and technical assistance that we have seen very effective. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় বিজয়ের কারণ তাদের অর্থনীতি নির্ভর ক্যাম্পেইন। অন্যদিকে জামায়াতের আদর্শিক ক্যাম্পেইনে সব শ্রেণীর নাগরিক, বিশেষ করে নারীরা খুব বেশি সাড়া দেয়নি। এমনই তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। নির্বাচনের আগে প্রতিষ্ঠানটির করা জরিপের সাথে নির্বাচন পরবর্তী ফলাফল মূল্যায়নের সময়ই এসব তথ্য তুলে ধরা হয়। জরিপে উঠে এসেছে নির্বাচনী ক্যাম্পেইনে বিএনপির ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ডের ধারণাটি বেশ ভালোভাবে গ্রহণ করেছে। এ কারণেই সুইং ভোটাররা শেষ দিকে বিএনপির দিকে ঝুঁকেছে। অন্যদিকে জামায়াতের ভারত বিরোধী ইসলামিক সরকারের মতো ক্যাম্পেইনে বেশি সাড়া দেয়নি নারী ভোটাররা। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে, এই নির্বাচনে জামায়াতের সাথে জোটভুক্তরা বেশ ভালো সংখ্যক আসন পেলেও খুব বেশি উপকৃত হয়নি বিএনপি। তবে স্বতন্ত্র প্রার্থীরা বেশ ভালো সংখ্যক আসন পেয়েছে, যার মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে। ওদের ইলেকট্রাল প্রমিসেসগুলো ছিল কিন্তু মোর ট্রানজ্যাকশনাল, হার্ড। হ্যাঁ, ফ্যামিলি কার্ড দিব, হেলথ কার্ড দিব, ইকোনমিক, রাইট, চাকরি দিব, রাস্তাঘাট উন্নয়ন করব। আর জামাত এবং এনসিপির ছিল কিন্তু ভারত বিরোধী রাজনীতি, আপনার আওয়ামী লীগের আপনার বিচার, ধর্মভিত্তিক রাজনীতি, রাইট। কিন্তু অ্যান্টি ইন্ডিয়া পলিটিক্স, ট্রায়াল অফ আওয়ামী লীগ এফেক্ট ফেলতে পারে নাই। জোট নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নিজেরাই জোট করে শক্তির জানান দিল। সরকার গঠনের মতো আসন না পেলেও 11 দলীয় ঐক্যের 77 আসন প্রাপ্তিকে জামায়াতের নবজাগরণ হিসেবে দেখছেন বিশ্লেষক ডক্টর জহিরুল ইসলাম। বলছেন, এই নির্বাচনে দলটির প্রাপ্তির পাল্লা বেশি ভারী। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান বলছেন, সংসদের শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হবেন তারা। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 17 বছর পর জামাত নিজ নেতৃত্বে জোট গড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এই নির্বাচনে সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগত 77 আসন প্রাপ্তিকে জামাতের বড় উত্থান হিসেবেই দেখা হচ্ছে। 1991 সালে 18টি, 2001 সালে 17টি ও 2008 সালে 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন। এই নির্বাচনে জামাতে ইসলামীর জোটগত 77 আসনকে প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গায় দলটির প্রাপ্তিটাই বেশি দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। দলটি নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারাই সফলতা পেয়েছে। অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি বেশি আমি বলব, কারণ জামাতি এ পর্যন্ত যে 77টা আসন পেল তার জোট, ইতিহাসে এর আগে সে কখনো এটা পায়নি। এবং জামাতের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে ইয়াং জেনারেশনের একটা পালস ধরতে পারা, যে ইয়াং জেনারেশন কি চাচ্ছে, এবং তারা ইশতেহার এবং বিভিন্ন বিষয়গুলোতে কিন্তু তাদের সাথে সংশ্লিষ্টতা এভাবে রেখেছে। পুরো ইয়াং জেনারেশন কিন্তু তার একটা ভালো সমর্থন সে পেয়েছে। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল জামাত। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকতে চান তারা। প্রত্যাশাটা একটু বড় ছিল যে হয়তোবা জনগণ আমাদেরকে দায়িত্ব পালনের জন্য সামনে এগিয়ে দিবে এবং সেই পরিমাণই সংসদ সদস্য হয়তো আমরা নির্বাচিত হব। কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টটা ওই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা হয় নাই।
রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম বলেন, নারী বিদ্বেষী ও স্বাধীনতা বিরোধী হিসেবে দলটিকে যে ট্যাগ দেওয়া হতো সেখান থেকেও এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুটা বের হতে পেরেছে জামাত। গড় ভোটের হিসেবে জামাত জোটের 43% ভোট সেই ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তিনি। নারীদেরকে যে আগে মনে করা হতো যে জামাতিরা হচ্ছে বা নারী বিদ্বেষী বা নারীদেরকে তারা মানে ঘরে আটকে রাখতে চায়, এই জিনিসটা আমার মনে একটু চেঞ্জ হচ্ছে এবং এটা আসলে এই বিষয়টা কিন্তু জামাত মনে করতেছে যে নারীদেরও সমান অংশগ্রহণ থাকা উচিত এবং অনেক জায়গায় আমরা সেই অংশগ্রহণগুলি দেখেছি। সরকার গঠনের পূর্ব মুহূর্তে জামাত আমিরের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক আর দলের নীতি নির্ধারকরা। রাজনীতির এই ইতিবাচক ধারা দেশকে নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আশা তাদের। ঐক্যবদ্ধ থেকে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কিশোরগঞ্জে সম্প্রতি 11 দলীয় জোটে নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে মারা যাওয়া 2 কর্মীর পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার দক্ষিণহাটি এলাকায় শাহ আলমের বাড়িতে যান তিনি। সমবেদনা জানান পরিবারের সদস্যদের। এ সময় শাহ আলমের স্মরণে আয়োজিত সভায় অংশ নেন তিনি। জামায়াত আমির পরিবারটির ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। পরে ডাক্তার শফিকুর রহমান যান নিকলি উপজেলায় আব্দুল সালামের বাড়িতে, কথা বলেন পরিবারের সদস্যদের সাথে, সব সময় তাদের পাশে থাকার ঘোষণা দেন। গত 3 ফেব্রুয়ারি 11 দলীয় জোটে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান সালাম। জামায়াত সমর্থক শাহ আলম মারা যান গত 8 ফেব্রুয়ারি। ইটনায় জামায়াতের নির্বাচনী সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে স্ট্রোক করে মৃত্যু হয় তার। আমার আল্লাহর মেহেরবানি, আমি এক কৃষকের সন্তান, সুতরাং সাধারণ মানুষকে আমি অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করি। যদি কৃষক শ্রমিকদেরকে আমি শ্রদ্ধার সাথে ধারণ না করি, আমার বাবাকে আমার অপমান করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি করেছেন শিল্পাঞ্চল আশুলিয়া শ্রমিকরা। বিকেলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের ব্যানারে সংগঠনের সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে বের করা হয় এই র্যালিটি শিল্পাঞ্চলের বগাবাড়িতে শুরু হয়ে নবীনগর চন্দ্র সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। পরে বাইপাইল এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত বিএনপি সরকারকে স্বাগত জানান। জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় আগামী 4 মার্চ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ শীর্ষ 4 পুলিশ কর্মকর্তা পলাতক। প্রসিকিউশন বলছে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে অকাট্য প্রমাণাধি দাখিল করেছেন তারা। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরে যখন নির্বিচারে গুলি চালায় পুলিশ, তখন প্রাণে বাঁচিতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে আটকা পড়ে আমির হোসেন নামের এক যুবক। ঝুলে থাকা অবস্থাতেই পুলিশ তাকে গুলি করে। পরে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। একই দিন রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় নাদিম ও মায়া ইসলাম। এ ঘটনায় অভিযোগ আসে ট্রাইব্যুনালে। তদন্ত শেষ করে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও এএসআই তারিকুল ইসলাম ভুইয়া, এএসআই চঞ্চল চন্দ্র সরকারের বিরুদ্ধে বিচার শুরু হয়। যদিও চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা শুরু থেকেই পলাতক। প্রসিকিউশন বলছে আমির হোসেনকে গুলি করে রামপুরা থানার তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তাকে চিহ্নিত করেছে সেদিন কর্মরত অন্য পুলিশ সদস্যরা। তারা জবানবন্দিও দিয়েছে ট্রাইব্যুনালে। রবিবার রামপুরার এই মামলায় রায় ঘোষণার জন্য আগামী 4 মার্চ দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা সহ 14 জন সাক্ষ্য দিয়েছেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। যুক্তিতর্কে আমির হোসেনকে গুলিসহ রামপুরা এলাকায় হত্যাকাণ্ডের নানা তথ্যচিত্র, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, বিভিন্ন ডিজিটাল তথ্য উপস্থাপন করা হয়। প্রসিকিউশন বলছে মামলাটি প্রমাণ করতে অকাট্য দলিল তারা উপস্থাপন করেছেন। তবে এসব অপরাধের সাথে আসামিরা জড়িত নয় দাবি করে তাদের খালাস চান আসামিদের আইনজীবীরা। রামপুরার এ মামলার রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হতে পারে সরাসরি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। দুপুরে রাঙামাটি জেলা শহরের আশিকা কনভেনশন হলে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি। বিভেদপন্থী ও যুগ্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিরোধ করুন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হন শীর্ষক এই সভা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান উষাতন তালুকদার। বলেন, এবারে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা ছিল। সামগ্রিক ভূ রাজনৈতিক ও আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা তৈরি হয়েছিল। দীর্ঘ 4 বছর পর গম রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে দেশটির বাণিজ্য বিভাগ। ভারত সরকারের এই সিদ্ধান্তের ফলে আবারও গম আমদানি শুরুর আশা করছে ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে 2022 সালের 13 মে গম রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত। এরপরই স্থলবন্দর দিয়ে দেশে গম আমদানি বন্ধ হয়ে যায়। আমদানিকারকরা জানিয়েছেন, বর্তমানে ভারতের বাজারের তুলনায় দেশের বাজারে গমের দাম কম। এখনই গম আমদানির সম্ভাবনা নেই। আমদানিকারকদের আশা কিছুদিনের মধ্যে ভারতের বাজারে নতুন গম আসতে শুরু করবে, তখন দাম অনেকটা কমে আসবে, সে সময় আমদানি শুরু হবে। এখন গম আমদানিতে কোনো প্রকার বাধা নেই। গমের সাথে সাথে প্লাস হচ্ছে আটা ময়দারও পারমিশন দিয়েছে। বর্তমানে যে আছে তাতে মোটামুটি আমদানি হতে হতে এখনো 15 দিন 1 মাসের সময় লাগবে, কারণ নিউ ক্রপ না আসলে আপনার মনে করেন আমদানি করা সম্ভব হবে না, কারণ পুরাতন যে মালের রেট আছে তার থেকে বাংলাদেশে কম দামে মাল বিক্রি হচ্ছে। সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার, আর এই সুবিধা পাচ্ছে 61টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে চিঠি পাঠিয়ে সময় বাড়ানোর বিষয়টি জানানো হয়। ইউরোপ, আমেরিকা, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ 130টির বেশি দেশে এই চাল রপ্তানি হচ্ছে। কালিজিরা, চিনি গুঁড়া, কাটারি ভোগ সহ বিভিন্ন প্রজাতির সুগন্ধি চাল রপ্তানির যোগ্য তালিকায় রয়েছে। 31 ডিসেম্বর সুগন্ধি চাল রপ্তানির আগের সময়সীমা শেষ হয়। পরে প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে নতুন করে সময় বৃদ্ধি করা হয়েছে। গত বছরের এপ্রিলে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা অনুযায়ী 100 থেকে 500 টন পর্যন্ত রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, প্রকৃত সক্ষমতার সঙ্গে অনুমতির পরিমাণে অসামঞ্জস্য ছিল। শর্ত অনুযায়ী প্রতি কেজি সুগন্ধি চালের রপ্তানি মূল্য ন্যূনতম $1.6 মার্কিন নির্ধারণ করা হয়েছে। ডলার প্রতি 122 টাকা হিসেবে প্রতি কেজির মূল্য দাঁড়ায় প্রায় 195 টাকা। অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না এবং প্রতিটি চালান জাহাজীকরণের পর সংশ্লিষ্ট কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এই অনুমোদন হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি বা সাব কন্ট্রাক্ট দেওয়া হবে না। রপ্তানি নীতি আদেশ অনুযায়ী বাংলাদেশ থেকে সাধারণত চাল রপ্তানি নিষিদ্ধ, তবে সরকারের বিশেষ অনুমতি নিয়ে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে। তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। গোপালগঞ্জের সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপে এক বৃদ্ধ নিহত হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া এলাকার ফিলিং স্টেশনের সামনে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, হেঁটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মাসেম মোল্লা। এই সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসেম মোল্লাকে মৃত ঘোষণা করেন। এদিকে মুন্সিগঞ্জ সদর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের প্রাইভেট কার ও অটো ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। দেশের কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেককেম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের ন্যাশনাল সেলস কনফারেন্স 2026 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুরে 2 দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে 2024-25 অর্থবছরে ব্যবসায় প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধি অর্জনের সাফল্য তুলে ধরা হয়। একই সঙ্গে 2026 সালের জন্য বাজার সম্প্রসারণ কৌশল এবং টেকসই প্রবৃদ্ধির রূপরেখা উপস্থাপন করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং AKM মাহমুদুল হাসান তথ্যভিত্তিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে হেড অফ অপারেশন মিজানুর রহমান জানান, সাপ্লাই চেইন শক্তিশালীকরণ ও মানসম্মত পণ্য সরবরাহে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।